আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। জুলাই আগস্ট আন্দোলনে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আগামী রোববার ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। প্রসিকিউশন আরও জানায়, এই হত্যা মামলার তদন্তে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। এর আগে গত ২৪শে জুন প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই আন্দোলনে ১৬ই জুলাই পুলিশের গুলিতে তিনি প্রথম শহীদ হন। ৫ই আগস্টের পর তার পরিবার ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়। এরপর তদন্ত করে প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। প্রসিকিউশন সেই প্রতিবেদন যাচাই বাছাই করে তা চূড়ান্ত করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাইদ হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগে ফরমাল চার্জ ইতিমধ্যেই দাখিল হয়েছে। তদন্ত প্রতিবেদনে ৩০ জন দেওয়া হয়েছে। আমরা ইনভেস্টিগেশন করে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি আমাদের কাছে রিপোর্ট দাখিল করেন। সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। সাইদ হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। এছাড়া এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশ্ববিদ্যালয়টির তৎকালীন ভিসি হাসিবুর রশিদকেও আসামি করা হয়েছে। তদন্ত রিপোর্ট কাদের বিরুদ্ধে দাখিল হয়েছে সকলের নাম আমরা বলবো না। কাদেরকে বলবো, যাদেরকে আপনারা দেখেছেন এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদেরকে সোনারেস্ট দেখানো হয়েছে। এর আগে গত ১৫ই জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মামলাটির তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আদালতকে বলেছেন, ২০২৪ সালে নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই ২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে। দুপুরে রিমান্ড শুনানির সময় আদালতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির করা মামলায় হাবিবুল আওয়ালকে আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে হাবিবুল আওয়ালের পক্ষে তার আইনজীবী এমিল হাসান রোমেল রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। এজাহার নামে আসামি তাকে আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তিনি নিজেও আদালতে বক্তব্য রাখেন। তার পক্ষে তার আইনজীবীরাও বক্তব্য রাখেন। তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না। এ বিষয়ে একমত হয়েছে বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ১৩ বছর পার করল নাগরিক ঐক্য। এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার তাগিদ দেন বক্তারা। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ছাড় দিয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব না করার আহ্বান জানান তিনি। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, প্রয়োজনে সেই আইন প্রণয়ন করা যেতে পারে। সময় অনেক লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে পারবো। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো। আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি, আইনিভাবে সাংবিধানিকভাবে থাকলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায়
নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক করেন বিএনপির সাথে। ইইউ আশা করে ভবিষ্যতে বাংলাদেশের সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হবে। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর, তাদের কর্মকাণ্ড আগামী দিনে কী হবে। এদিকে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হবে সেসব বিষয়ে সংস্কার হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উভয়ের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের এই সাক্ষাতে উভয়ের মধ্যে কুশল বিনিময় ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকে শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। আর আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের হজের জন্য ইতোমধ্যেই রোড ম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন আর না হয় তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে। চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো জোট হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীনের কুংমিনে আয়োজিত সচিব পর্যায়ের বৈঠক তৃতীয় কোনো দেশকে কোণঠাসা করার লক্ষ্যেও হয়নি জানিয়ে তিনি বলেন, দিল্লি চাইলে একই রকম বৈঠকে বসতে রাজি ঢাকা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। চীনের উদ্যোগে দেশটির কুংমিনে গত 19 জুন আয়োজিত হয় বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। 3 দেশের সম্মিলিত এই বৈঠকে আলোচিত হয় ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্যসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে। গুঞ্জন ওঠে 3 দেশের আঞ্চলিক সহযোগিতামূলক জোট গঠনের। তবে বৃহস্পতিবার ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো জোট গঠিত হচ্ছে না। পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই আলোচনায় বাংলাদেশ অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভারত সহ যে কোনো দেশের সাথেও এমন বৈঠকে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ। আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। ভারত যদি করতে চায় যে ঠিক আছে নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আমি কালকেই রাজি আছি এটা করতে। বৈশ্বিক পর্যায়ে রোহিঙ্গা সংকটকে আলোচনায় রাখতে সব ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, বরাদ্দ কমে যাওয়ায় রোহিঙ্গাদের লালন পালন করাই এখন অন্যতম চ্যালেঞ্জ। পৃথিবীতে অনেক সমস্যা, নতুন নতুন ইস্যুজ হাজির হয়। একটা ইস্যুজ হাজির হলে আগেরটা লোকে ভুলে যায়। ভুলে যেতে না পারে সেটা হলো আমাদের দ্বিতীয় মিশন। অন্য কোনো বিষয়ের উপরে যদি মিটিং থাকে সেটাতেও কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে অবশ্যই একটা প্যারাগ্রাফ থাকে রোহিঙ্গাদের বিষয়ে। ইরান থেকে 26 জন বাংলাদেশি পাকিস্তান হয়ে বাংলাদেশে আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ফিরতে আগ্রহী সবার জন্যই ব্যবস্থা নেবে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ হতে হবে নির্যাতন মুক্ত। গেল 17 বছর ধরে যে গুম খুন হয়েছে নতুন বাংলাদেশে তার
ঠাঁই হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিকেলে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে তিনি একথা বলেন। কোনো রাজনৈতিক দল যাতে পরবর্তীতে এ ধরনের নির্যাতনের সংস্কৃতি তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, গেল 17 বছরের যত গুম খুন হয়েছে এখনও তার দৃশ্যমান বিচার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। গুম খুনের শিকার হওয়া পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান দলের নেতারা। আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট 12,51,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ভুল কেন্দ্রে চলে আসায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন এই পরীক্ষার্থী। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে পরীক্ষার কেন্দ্রে যান পরীক্ষার্থীরা। তাদের কেন্দ্রে পাঠিয়ে দিয়ে সন্তানের চেয়ে অধিক দুশ্চিন্তা নিয়ে অভিভাবকদের অপেক্ষা। অনেকেই জানান কেন্দ্রে আসতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। সেসব ছাপিয়ে তাদের প্রার্থনায় সন্তানের ভালো পরীক্ষা। অনেক ভোগান্তি হয়েছে আসতে, রাস্তাঘাটে জ্যাম ছিল, জ্যামের কারণে এখানে ঢুকতে 10টা 5 বেজে গেছে। ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসছে, সবারই আশা আছে যে না সবাই একটু মানে তাদের স্বপ্নটা যেন পূরণ হয় আর কি। আশা তো করি ভালোই প্রিপারেশন নিছে মেয়ে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে পরীক্ষা শেষে দেখা যায় শিক্ষার্থীদের উচ্ছ্বসিত মুখ। জানালেন প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, তাই ভালো ফলাফল নিয়ে আশাবাদী তারা। প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, আলহামদুলিল্লাহ 100 মার্কেরই অ্যান্সার করে দিয়ে আসছি। হলের পরিবেশটাও ভালো ছিল, পরীক্ষা দিয়েও মজা পাইছি, আর কোশ্চেনটাও ভালো ছিল। একটু এমসিকিউ এদিক সেদিক করছে। অনেক ভালো হয়েছে পরীক্ষা, অনেক ভালো হয়েছে, অনেক সহজ আসছে। আমার কাছে এমসিকিউটা একটু হার্ড লাগছে, বাট সিকিউটা অনেক ভালো আসছে। আমরা এতটা আশা করি না যে এতটা ভালো আসবে, বাট অনেক ভালো দিছি আলহামদুলিল্লাহ। এদিকে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। জানান প্রশ্ন ফাঁস নিয়ে হুমকি আছে, তবে কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা শেষ হবার ব্যাপারে আশাবাদী তিনি। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 10 আগস্ট। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণের আলটিমেটাম দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর চেয়ারম্যানকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে অবিলম্বে তাদের এই এক দফা দাবি মেনে নিতে বলা হয়। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করেন সংগঠনটির সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকবদার। তিনি বলেন, দাবি আদায় না হলে আগামী 28 জুন থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হবে। এছাড়া আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত সকল দফতরে কমপ্লিট শাটডাউনেরও ঘোষণা দেন। এর আগে দুপুর থেকে এনবিআর প্রবেশে বাধা পেয়ে সামনেই অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর 147টি আবেদন পাওয়া গেছে। সে কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। বলেন, ভোটের তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবে তা নির্বাচন কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবেন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে। এসব নিয়ে পর্যালোচনা চলছে। নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলেও তিনি জানান।
দেড় মাস পর স্বাভাবিক হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকৌশল বিভাগ সহ চালু হয়েছে সকল দফতর। এখন থেকে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বৃহস্পতিবার ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এসেছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দুপুর ১:৩০টায় তিনি নগর ভবনে আসেন। এ সময় সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যাব। সকল কর্মকর্তা কর্মচারীকে নিজ দফতর অফিস করার নির্দেশনা দেন তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তার সমর্থকেরা। ওই দিন থেকেই সংস্থাটি প্রশাসক নগর ভবনে আসতে পারেননি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিগত সরকারের মতোই বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান স্বৈরাচারের চরিত্র বহন করছে বলে মন্তব্য করেছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। সেই সাথে আমদানি নির্ভরতা বাড়িয়ে দেশকে ইম্পোর্ট কান্ট্রিতে পরিণত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট নিয়ে আলোচনা সভায় এমন মন্তব্য করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। অন্যদিকে শূন্য কার্বন নিঃসরণের ক্ষেত্রে সরকার উল্টো পথে হাঁটছে বলেও মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটে নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলেও মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি। এছাড়া খাত সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যে আর্থিক সংকট তা উত্তরণে কোনো পদক্ষেপ বাজেটে দেখা যায়নি। এ সময় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা জ্বালানি সংকটের কারণে উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের চরিত্র অবলম্বন করেছে, মানুষের কথা তাদের শোনার দরকার মনে করেনি। এটা শিখছে 15 বছরে। ফ্যাসিস্ট সরকার পতন হয়ে গেছে, কিন্তু এদের পতন হয়নি। গত সরকারের আমলে আমরা বোকার মতো বুঝেছিলাম যে সরকার লুণ্ঠন করছে। নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে গাদি গাদি প্রস্তাব, আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রস্তাব চিফ অ্যাডভাইজার পর্যন্তও গেছেন। উনি গ্রিন সিগন্যালও দিয়েছেন যে এই সেক্টর রূপান্তর করা হবে, কিন্তু করতে পারেননি। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর স্টেডিয়ামে ড্রেসিং রুমে খোদাই করে রাখা হলো বাংলাদেশের প্রথম টেস্ট দলের ক্রিকেটারদের নাম। সঙ্গে বিশেষ ব্লেজার আর সম্মাননাও দেওয়া হয়েছে তাদের। 2000 সালের এই দিনেই 10ম দল হিসেবে টেস্টে অভিজাত অঙ্গনে পা রাখে বাংলাদেশ। অতিক্রম করল 25টি বছর। সে উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে দিনটি উদযাপন করল বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে 25 পাউন্ডের বিশাল কেক কাটা হয় টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে। সেই সময় টেস্ট খেলা নিয়ে নিজেদের স্মৃতিচারণ করেন প্রথম টেস্টের দলের ক্রিকেটাররা। তবে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ যে সাদা পোশাকে এগিয়ে যেতে পারেননি সে বিষয়ে একমত সকলেই। যদিও অতীতের ব্যর্থতা ভুলে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার বার্তা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা আশা করব যে আজকের এই দিনের মাধ্যমে হয়তো এই 25তম যে আমাদের আজকে আমরা সিলভার জুবিলি পালন করছি, এটা আমরা হয়তো যেদিন 50 বছর পালন করব বা 100 বছর পালন করব, আমরা জানি না তখন পৃথিবীতে থাকবো কিনা। আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেটকে রেখে যেতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্ট্যাটিস্টিক আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারি। যারা এই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম 25 বছরের পারফরমেন্স কেমন ছিল সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ। সম্ভাবনা আছে, সুযোগ আছে। আমরা পেছনের দিকে না তাকিয়ে সামনের দিনকে আরও গৌরবোজ্জ্বল, আরও সম্মানিত করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু এফোর্ট দেওয়ার, যতটুকু কাজ করার সুযোগ আছে সেই সর্বোচ্চটুকু দায়িত্ব পালন করতে চাই অ্যালং উইথ বিসিবি। এই ছিল সন্ধ্যার খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন আমাদের এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।